তা উনি ডায়লগগুলোও দেখছি নাটকের মতন বলতে শুরু করেছেন। উনি কখনো আমাকে মানে পাখি অবসেশনে পড়ে গেছেন, কখনো টুনটুনি বলছেন, কখনো ময়না বলছেন, কখনো শকুনও বলছেন, গৃদনু নাকি শুদ্ধ ভাষায়, তারপরে কাক বলছেন, ময়ূর পুচ্ছ লাগানো কাক ময়ূর পুচ্ছ লাগিয়ে ময়ূর হয়েছে। আশ্চর্যের বিষয়, সাজার দায়িত্ব যখন তার পার্টি নেয়নি, শিক্ষামন্ত্রী নেননি, সরকার নেননি, তখন সাজার দায়িত্ব তো বিশ্ববিদ্যালয়কে নিতেই হবে, নাহলে আরেকটি ছেলে আবার এই একই কাজ করবে। আপনি নাকি রাজ্যপালকে 9,90,000 টাকা দিয়েছেন রাজ্য সরকারের বিরুদ্ধে কেস লড়ার জন্য। ভালো প্রশ্ন করেছো কিন্তু সেদিন, মানে আমি ভাবছিলাম যে এই প্রশ্নটা যদি আমার সামনে আসে তাহলে আমি বলবো আর কি। খুব আর্থিক সিদ্ধান্ত বেআইনিভাবে নেওয়া হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের এফডি ভাঙার ক্ষেত্রে অন্যায় উপায় মানে গ্রহণ করা হয়েছে বলে অভিযোগ। এটা মানে কি বলবো, মানে এটা একেবারেই চূড়ান্ত জঙ্গল রাজ বলা যেতে পারে আর কি। এটা শুধু একটা উদাহরণ না, অসংখ্য উদাহরণ দিতে পারি আমি। তুমি ভাবো না যে সাউথ ক্যালকাটা ল কলেজ, যেখানে একটি মেয়ে নিগৃহীত হয়েছে, একেবারে তোলপাড় রাজ্য রাজনীতি, সেখানের ওই সভাপতিকে অশোক দেব, তিনি কোন শিক্ষার সঙ্গে জড়িত? একটা রাষ্ট্রযন্ত্র যদি এতটা খারাপ হয় না, সব ক্ষেত্রে ছাপ পড়বে। তাহলে কি এটা স্বীকার করছেন যে আমাদের রাজ্যে এখন মাৎসন্যায় চলছে? একদমই তাই চলছে। একের পর এক বেনজির পদক্ষেপ নিয়ে একেবারে খবরের শীর্ষে রয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর শান্তা দত্ত দে, এবং আজ আমরা আবারও একবার তার কাছে এসেছি একাধিক প্রশ্ন নিয়ে, কারণ তার বিরুদ্ধে ওয়েবকুপা 14 দফা অভিযোগ করেছে এবং সেই অভিযোগের কি যুক্তি আছে তার কাছে, সেই অভিযোগের বিরুদ্ধে, সেই অভিযোগকে খণ্ডন করার জন্য কি যুক্তি আছে তার কাছে, আমরা একের পর এক তার কাছ থেকে জেনে নেব। এবং প্রথমে আমরা যে বিষয়ে তার সঙ্গে কথা বলতে চাইবো, যে ম্যাডাম, আপনার একটা সিদ্ধান্ত যেটা আবারও পশ্চিমবঙ্গে একটা সেন্সেশন তৈরি করেছে, সেটা হচ্ছে সরকারি ছুটি ছিল বিশ্বকর্মা পুজোয়, আপনি বলেছেন এই ছুটি আমি দেব না, আমার বিশ্ববিদ্যালয় বিশ্বকর্মা পুজোয় খোলা থাকবে। এর জন্য আপনাকে তো অনেক কিছু ফেস করতে হয়েছে নিশ্চয়ই। আসলে একটা জায়গা না মনে হয় বোঝার ভুল হচ্ছে, সরকারি ছুটি এটা ঠিক, কিন্তু বিশ্ববিদ্যালয় তো সরকারি অফিস নয়, সরকারি ইনস্টিটিউট নয়, বিশ্ববিদ্যালয় একটা অটোনোমাস বডি। এখানে সরকারের আমাদের একটা ক্যালেন্ডার আছে, সেই ক্যালেন্ডারে যে সমস্ত ছুটিগুলো দেওয়া থাকে সেই অনুযায়ী কিন্তু ছুটিগুলো হয়। এবার যদি সরকার কোনো ছুটি দেন বা নোটিশটা যদি কেউ দেখে থাকে, তাহলে দেখবে লেখা আছে কন্ট্রোলড বাই স্টেট গভর্নমেন্ট, ওনড বাই স্টেট গভর্নমেন্ট, ইনস্টিটিউট এবং আদার্স। সে তার কপি টু করা আছে, প্রায় 15-16টা কপি টু আছে। সেই কপি টুর মধ্যে কোথাও কিন্তু রেজিস্ট্রার্স অফ দ্য ইউনিভার্সিটিস কোথাও লেখা নেই। এইবার সেটা লেখা আছে কি যে ফিনান্স ডিপার্টমেন্ট এটা পাঠাচ্ছে, এই 15টা কপি পাঠানো হয়েছে, তার মধ্যে ইউনিভার্সিটির রেজিস্ট্রার নেই। এবার তাহলে একটা গভর্নমেন্টের হায়ার এডুকেশন থেকে একটা ম্যাচিং অর্ডার পাঠানোর কথা রেজিস্ট্রারের কাছে, হতেই পারে সরকার একটা ছুটি দিলেন, সেই ছুটিটা ডাইরেক্টলি রেজিস্ট্রারের কাছে আসবে, রেজিস্টার্ড পেপার দেখে সরকারি পোর্টাল থেকে নোটিশ বার করে এনে ছুটি দেবেন এমন তো নাও হতে পারে, এবং এমনটা হওয়া উচিতই নয়। সেই জন্য আমাদের একটা কর্মদিবস আমরা নষ্ট করিনি, এবং খুব ছোটোবেলা থেকে এখন পর্যন্ত আমরা দেখিনি কিন্তু যে বিশ্ববিদ্যালয়ে ছুটি থাকে। সুতরাং আমাদের কাউন্সেলিং চলছিল, আমাদের পুরো দস্তুর ক্লাস চলেছে, এবং আমাদের রেটের এক্সামিনেশন ছিল, সব কিছু ছিল, কোনো কিছু পরিবর্তন করার প্রশ্ন নেই, হয়েছে। কিন্তু আপনার এই যে সিদ্ধান্ত, তার জন্য শিক্ষামন্ত্রী যথেষ্টই চটেছেন, এবং তিনি নতুন যে কথাটা আপনার সম্বন্ধে বলছেন যে আপনি নাকি কাক হয়ে ময়ূরের পালক পরে ময়ূর সাজতে গিয়েছিলেন, এখন ছাত্রছাত্রীরা খুবই হতভাগ্য যে তারা ময়ূরের কাকের ঠোকর খাচ্ছে। তো এত বিশ্রী কথাটা বললেন, কি বলবেন এই বিষয়ে? এটা এই ঘটনার পার্সপেক্টিভে বলেছে তা না, আর একটু আগেও বলেছে, যখন ওই টিএমসিপির ছাত্র নেতা যে আর কি, তাকে আমরা তার অত্যন্ত খারাপ ভাষায় ব্যবহার করা, অত্যন্ত মানে যেগুলো মুখে আনা যায় না, সে ব্যবহার করেছে কাকে? একজন ভাইস চ্যান্সেলরকে, এবং তার চেয়ারকে ছোট করেছে, একটা বিশ্ববিদ্যালয়কে ছোট করেছে, ভিসিকে ছোট করছে। সেই পার্সপেক্টিভে সিন্ডিকেট তাকে সেন্সার করে, 5 বছরের জন্য তার এখানে সব রকম কানেকশন কাট অফ করে দেওয়া হচ্ছে, সে ভর্তি হতে পারবে না। এর পার্সপেক্টিভে কিন্তু এই কথাগুলো উনি বলেছেন। এখন আমি তো দেখছি যে উনি তো আসলে নাটকের লোক, মানে নাটক লেখেন, নাটক করেন, ওনার নাটক আমি দেখতে ভালোবাসি, মানে দেখেছি, অনেক ভালো লাগে।
তেমন ডায়লগগুলোও দেখছি নাটকের মতন বলতে শুরু করেছেন। উনি কখনো আমাকে মানে পাখি অবসেশনে পড়ে গেছেন, কখনো টুনটুনি বলছেন, কখনো ময়না বলছেন, কখনো শকুনও বলছেন, গৃদনু নাকি শুদ্ধ ভাষায়, তারপরে কাক বলছেন, ময়ূর পুচ্ছ লাগানো, কাক ময়ূর পুচ্ছ লাগিয়ে ময়ূর হয়েছে। আশ্চর্যের বিষয়, কি বলি বলো তো, মানে একদম শিক্ষামন্ত্রী যদি নাটকের ডায়লগ বলতে থাকেন, কি বলবো তাহলে। তার দলের ছাত্র নেতাকে যদি একটু সমালোচনা করতেন যে তুমি অন্যায় করেছো, এটা তো আমি পাড়ার পাশের বাড়ির লোক গালাগাল করেছে, ব্যাপারটা তো তা নয়, ভিসিকেও গালাগাল করা হচ্ছে ইউনিভার্সিটি গেটে দাঁড়িয়ে মঞ্চ বেঁধে। সেখানে যদি বলতেন যে তোমরা অত্যন্ত অন্যায় কাজ করেছো এভাবে কথা বলে, এটা আমাদের বুঝতে দাও, তোমরা ছোটরা এর মধ্যে ঢুকো না, তোমরা খারাপ আচরণ করেছো, তোমরা একটা পাবলিকলি ক্ষমা চেয়ে নাও, হয়তো ছেলেটাকে আমরা এই সাজা নাও দিতে পারতাম। তো সাজার দায়িত্ব যখন তার পার্টি নেয়নি, শিক্ষামন্ত্রী নেননি, সরকার নেননি, তখন সাজার দায়িত্ব তো বিশ্ববিদ্যালয়কে নিতেই হবে, নাহলে আরেকটি ছেলে আবার এই একই কাজ করবে। এবং এই আবহেই ওয়েবকুপা আপনার নামে প্রায় 14 দফা দাবি করেছে যে আপনি যে অন্যায়গুলো করে চলেছেন, আপনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তার মধ্যে কিছু আমরা মানে বিশেষ যেগুলো আমাদের চোখে পড়েছে সেগুলো আমি এক এক করে বলছি। তার মধ্যে একটা হচ্ছে যে আপনি নাকি রাজ্যপালকে 9,90,000 টাকা দিয়েছেন রাজ্য সরকারের বিরুদ্ধে কেস লড়ার জন্য। ভালো প্রশ্ন করেছো কিন্তু সেদিন, মানে আমি ভাবছিলাম যে এই প্রশ্নটা যদি আমার সামনে আসে তাহলে আমি বলবো আর কি। হ্যাঁ, কেন তো কোনো অন্যায় করিনি এবং একটি কোনো কাজ একা করিনি। এবার তোমায় এটা বলি, সেটা হচ্ছে যে আমাদের এই যে রাজ্যপাল যখন চ্যান্সেলর যখন অ্যাপয়েন্টমেন্ট দিল, আমাদের 34টা ইউনিভার্সিটিতে অ্যাপয়েন্ট করেছিলেন, সেটা নিয়ে সরকার হাইকোর্টে চলে গেল। হাইকোর্টে লড়াই হলো, হাইকোর্টের লড়াইয়ে সরকার পক্ষ হারল। কি বলা হলো যে চ্যান্সেলর ভেরি মাচ অ্যাপয়েন্টিং অথরিটি অফ ভাইস চ্যান্সেলর, এটা তো ইন্টারিম। সরকার কি করলো, চলে গেল সুপ্রিম কোর্টে। তো এবার সেখানে সুপ্রিম কোর্টে তো চ্যান্সেলরকেও লড়তে হবে। আচ্ছা, সরকার ব্যয় করছেন জনগণের টাকা। ওখানে যাকে দাঁড় করিয়েছিলেন মনু সিংভি, তার 25 লক্ষ টাকা ফিজ প্রবাবলি। আর আমাদের চ্যান্সেলর কি যখন সুপ্রিম কোর্টে টেনে নিয়ে যায়, চ্যান্সেলর কি দাঁড়িয়ে হারবেন? তিনি রিপ্রেজেন্ট করছেন সব ইউনিভার্সিটিগুলোকে, নট অনলি সিইউ, সব স্টেট ইউনিভার্সিটি। এখন ইউনিভার্সিটির স্ট্রাকচারটাকে ধরে নেওয়া একটা পিরামিড স্ট্রাকচার। একদম টপে বসে আছেন চ্যান্সেলরের ঠিক নিচে আছেন ভাইস চ্যান্সেলর, তার ঠিক নিচে আছেন প্রোভাইসেস একাডেমিক অ্যান্ড ফাইন্যান্স অ্যান্ড রেজিস্ট্রার, এবং তার নিচে আছেন ডিনস এবং আদার সমস্ত আধিকারিক বা অফিসার্স এবং প্রফেসরসরা। তাহলে এই যে একটা পিরামিড স্ট্রাকচার, তাহলে একদম টপে যে লোকটা বসে আছে, তাকে যখন সরকার সুপ্রিম কোর্টে আক্রমণ করছে, তখন তারও তো লড়াই করতে হবে, তখন পুরো ইউনিভার্সিটিরই তাকে হেল্প করা দরকার। তা আমরা হেল্প করলাম। কিভাবে করলাম? আমরা এখানে একটা ফান্ড তৈরি করেছিলাম, সেই ফান্ডে কন্ট্রিবিউট করেছে স্টেট ইউনিভার্সিটির বহু ইউনিভার্সিটি অ্যাকর্ডিং টু দেয়ার এবিলিটিস। আমার এই ঘরের মধ্যেই এখন অ্যাকাউন্টসের অফিসাররা বসে আছেন, অনেকেই প্রফেসররা বসে আছেন, তারা শুনছেন আমার বক্তব্য। প্রত্যেকে এই ফান্ডে টাকা কন্ট্রিবিউট করেছে। কেউ 1 লাখ টাকা কন্ট্রিবিউট করেছে, কেউ 50,000 টাকা কন্ট্রিবিউট করেছে, কেউ 70,000 টাকা কোনো ইউনিভার্সিটি কন্ট্রিবিউট করছে সব, কেউ 40,000 করেছে, কেউ 20,000 করেছে, যে যার মতন করেছে। টোটাল টাকার থেকে ওই 9,40,000 যা তুমি বলছো সেটা খরচা। তার মধ্যে আমার স্ট্রাকচার অনুযায়ী ইউনিভার্সিটি যেমন স্ট্রাকচার, কেউ সেখানে তো আমরা বেঁধে দিতে পারি না। একটা ছোট ইউনিভার্সিটি গৌড়বঙ্গ ধরো, সে কি দিতে পারে অত টাকা? তাই যে যেমন পেরেছে, কেউ 1 লাখও দিয়েছে। সেখানে বিশ্ববিদ্যালয়ের কন্ট্রিবিউশনের পার্টটা তো বেশি ছিল, একটু 2.5 লাখ বা 2 লাখ থাকতে পারে মেবি, কিন্তু বাকি সব টাকাটা কিন্তু কালেক্ট করা, জোগাড় করা, এটা দিয়েই লড়াইটা শুরু হয়েছিল। তাহলে আপনি অস্বীকার করছেন এই বিষয়টা? একেবারেই নয়। এই যে 9,90,000 গল্পটা যে শুনে, সেটা বিশ্ববিদ্যালয়ে, কলকাতা বিশ্ববিদ্যালয়ে মোটেও তা নয়, সমস্ত ইউনিভার্সিটি তাতে টাকা কন্ট্রিবিউট করেছে অ্যাকর্ডিং টু দেয়ার স্ট্রাকচার অ্যান্ড এবিলিটি।
বললামই তো আমি। এবং এটা তাদের দিতে হবে, কাকে দিচ্ছে? বাইরের লোককে তো নয়, তাদের চ্যান্সেলরকে দিচ্ছে, যে পিরামিডের একদম টপ পজিশনে বসে আছে, আর তাকে সুপ্রিম কোর্টে কে টেনে নিয়ে গেছে? সরকার টেনে নিয়ে গেছে। আর সরকার যাকে দাঁড় করছে তার টাকাটা কে দিচ্ছে? জনগণ দিচ্ছে। জনগণের কিন্তু এই কেসটার সঙ্গে কোনো সম্পর্ক নেই, আছে? কিন্তু চ্যান্সেলরের সঙ্গে ইউনিভার্সিটির স্টেক হোল্ডার্সদের ডাইরেক্ট সম্পর্ক রয়েছে। আচ্ছা, এর পরের যে বক্তব্য তাদের, যে বিশ্ববিদ্যালয়ে নাকি তহবিল থেকে অধ্যাপকদের ফি দিচ্ছেন আপনি, এবং তাই সেই অভিযোগটা রয়েছে, এবং বেআইনিভাবে পদোন্নতি করানোর অভিযোগও রয়েছে। ফলে এক শ্রেণীর বক্তব্য যে ইউনিভার্সিটির ফান্ড নাকি ড্রেন আউট হয়ে যাচ্ছে। একেবারেই নয়, একেবারেই নয়। ইউনিভার্সিটির ক্যাশগুলো আমি এসে দেখেছি, প্রফেসরদের ডিমোটিভেটেড অবস্থা, মানে যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে বসে আছে তার আসলে প্রফেসর ডিউ হয়ে আছে। ভাবো তুমি, এটা জাতীয় ক্ষতি, এটা মাস্টারমশাইয়ের মোটিভেশনের ক্ষতি, এটা ছাত্র স্বার্থের ক্ষতি। কীরকম স্বার্থের ক্ষতি দেখো, একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 4 জন ছাত্রকে পিএইচডি করাতে পারে, একজন অ্যাসোসিয়েট প্রফেসর 6 জন ছাত্রকে পিএইচডি করাতে পারে, আর একজন প্রফেসর 8 জন ছাত্রকে পিএইচডি করাতে পারে। তাহলে এবার যার প্রফেসর হওয়ার কথা সে অ্যাসিস্ট্যান্টে বসে আছে, তার মানে সে 4টে ছাত্রকে পিএইচডি করাচ্ছে, বাকি 4টে কিন্তু আর চান্স পাচ্ছে না। এমনি করে গবেষণার জায়গায় বিরাট ক্ষতি হচ্ছে। তারপরে একজন মাস্টারমশাই যখন দেখছেন যে আমি আমার গুণ অনুযায়ী আমি আমার প্রমোশন পাচ্ছি না, তার ডিমোটিভেটেড অবস্থা, তার পড়ানোর এনার্জি থাকে না। আমি এটা এসে দেখার পরে আমি দেখলাম কোথায় সমস্যাটা। আমরা তখন একটা সিন্ডিকেট করি, এবং সিন্ডিকেটে ঠিক করি যে আমাদের চ্যান্সেলার্স নমিনি নিয়ে আসতে হবে, এবং চ্যান্সেলার্স নমিনিতেই আটকে আছে জিনিসটা, আর বাকিটা তো আমাদের হাতে। এবার আনবার জন্য আমি রেজিস্ট্রার এবং আরও 2-1 জন অফিসাররা প্রচুর চেষ্টা করে, আমাদের 86 ডিপার্টমেন্টস, এখানে প্রতিটি ডিপার্টমেন্টের জন্য আমরা চ্যান্সেলার্স নমিনি নিয়ে আসি, জোগাড় করে নিয়ে আসি। তার জন্য কি কষ্ট করতে হয়েছে, এই 4-5 বার যেতে হয়েছে। তার অফিস, চ্যান্সেলরকে তো সহজে ধরা যায় না, তার নিচের স্তরের মানুষদের, ওএসডিদের ধরে, এডিসিকে ধরে 4-5 বার গিয়ে আমরা কাজটা করে নিতে পেরেছি। তারপর আমরা প্রমোশনগুলো স্টার্ট করে দিই। বিশ্বাস করা যাবে না যে একটা অচলায়তন হয়ে দাঁড়িয়েছিল যেখানে, সেখানে শিক্ষকদের মধ্যে দারুণ আনন্দের জোয়ার এলো, যে অ্যাসিস্ট্যান্ট থেকে অ্যাসোসিয়েট হয়ে গেল, অ্যাসোসিয়েট থেকে প্রফেসর হয়ে গেল। ডিউ কোনো বেআইনি ব্যাপার নেই, না হওয়াটাই বেআইনি, বরং এতদিন না হয়ে পড়ে থাকাটাই বেআইনি। একেবারে ডিউ প্রমোশন হয়েছে তাদের। এই যে আপনি বললেন যে একটু আগেই যে গবেষণার ক্ষেত্রে অত্যন্ত খারাপ অবস্থা ছিল, সেটা এখন সেই অচলায়তন কাটছে, এবং এটা নিয়েই কিন্তু আরও একটা অভিযোগ রয়েছে, সেটা হচ্ছে যে এই এসসি, এসটি, ওবিসি এরকম যারা রয়েছেন গবেষক, তাদেরকে নাকি সঠিকভাবে গবেষণা করবার ক্ষেত্রে চান্স দেওয়া হচ্ছে না, বরং তাদের বাধা দেওয়া হচ্ছে। এটাও একেবারেই ভুল, অত্যন্ত অন্যায় কথা যারা বলছে। কেননা আমরা একটা সিস্টেম করে নিয়েছি এর জন্য। যেমন আমি খুব ভালো করে জানি যে রোস্টার মেনটেন না করলে পরে কিন্তু পুরো ব্যাপারটার জন্য কিন্তু একেবারে কেন্দ্রীয় সরকারের কাছেও জবাবদিহি করতে হতে পারে, ক্যান্সেলেশন হয়ে যাবে তার রেজিস্ট্রেশন। এই জন্য আমরা এখানে আমাদের একজন লিয়াজো অফিসার আমরা ঠিক করি, এবং মানে প্রফেসরদের ভিতর থেকে একজনকে লিয়াজো অফিসারের কাজ কি, সে রোস্টার দেখে বলে দেবে যে ঠিক রোস্টার মেনটেন করে স্টুডেন্ট নেওয়া হচ্ছে কিনা। স্টুডেন্ট নেওয়ার পদ্ধতি কি আছে, যেমন আমাদের একটা রেট পরীক্ষা হয়, সব ইউনিভার্সিটিতে হয়, RET, রিসার্চ এফিসিয়েন্সি টেস্ট এক্সামিনেশন। এই রেটের রেজাল্ট বেরোলো, মাস্টারমশাই যিনি হেড অফ দি ডিপার্টমেন্টাল কমিটি করে রেজাল্ট সাজিয়ে দিয়ে দিলেন আমার কাছে। এবার সেখানে পাশে লিখে দিলেন ইউ, তারপরে SC, ST, তার মতন করে সে লিখে দিল। আমি সেই কাগজটাকে, প্রত্যেকটি কাগজকে এলোকে পাঠাই, ফর ইউর ওপিনিয়ন প্লিজ ওপাইন। এলো কি করে, রোস্টার মেনটেন করে দেখে নেয় যে কটা রিজার্ভ ক্যাটেগরি আছে সে তারা পেয়েছেন কিনা, ঠিক হয়েছে কিনা। এবার সে যখন ক্লিয়ারেন্স দেয় তখন সেটা আমি আবার হেডের কাছে পাঠিয়ে দিই। এর অন্যথা কোনো দিন হয়নি। বরং আমার একটা কথা মনে পড়ছে এই প্রসঙ্গে, একটি ছাত্রের আর সে মিউজিওলজিতে PhDর পরে ডিলিট করতে চেয়েছিল, তারপরে সেখানে
তার মিউজিয়ালজিতে অ্যানথ্রোপোলজিতে সে ডিএসসি করতে চেয়েছিল। এবার ডিএসসি বা ডিলিট যায় কোনো একটা, তো সেটা করতে মানে অনেক বড় জটিলতায় সে তাকে করতে দেওয়া হয়নি। এই ছেলেটি দলিত ক্লাসের, একে কিন্তু আমি অনেক চেষ্টা করে অনেক কাঠখড় পুড়িয়ে আর্কিওলজিতে ডিলিটে রেজিস্ট্রেশন করিয়ে দিয়েছি। এবার আরেকটা প্রসঙ্গে আসি। বলা হচ্ছে যে রাজ্য সরকারি বিজ্ঞান এবং প্রযুক্তি বিষয়ে দফতরের জন্য যে অনুদান, তার 1 পয়সাও নাকি খরচ করা হয়নি এবং তার জন্য দায়ী আপনি। এই তো বললাম, এটা কিরম জানো, এটা কারা বলছে আমি জানি না, আমি তো অন্তত জানি যে আমার বিশ্ববিদ্যালয়ের 90% সমর্থন নিয়ে আমি কাজ করছি। এটা একেবারেই ভুল নয়। ভুল যদি হতো তাহলে তো 2 বছর 2 মাসে এত কাজ আমি করতেই পারতাম না। এবং তুমি যখন আমার কাছে রেকর্ডিং করো, এর আগেও এসেছো, তখনও দেখেছো যে এখানে সব বড় অফিসাররা বসে আছেন, শুনছেন। তাহলে কোথা থেকে এই সাপোর্টটা আসছে? ব্যাপারটা হচ্ছে যে প্রতিটি অন্যায় অত্যন্ত আষাঢ়ে গল্পের মতন বলা। তথ্য এবং প্রযুক্তি দপ্তরের যা কিছু যেগুলো আসে সেগুলো মাস্টারমশাইরা তারা প্রজেক্ট আনান, ঠিক আছে? কিন্তু ইউনিভার্সিটিকে ডাইরেক্ট টাকাটা দেয় না, মাস্টারমশাইদের দেন। মাস্টারমশাইরা কী করেন, সেই প্রজেক্টটাকে তারা এখান থেকে স্যাংশন করান, স্যাংশন করি এবার খরচা করার দায়িত্ব তার। খরচা যদি করে ফেললেন তারপরে সেটা আবার আমার কাছে জমা আসে, আমার কাছে নয়, আসে আমাদের অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে। সেটা এএফও আছেন, এএফওর কাছ থেকে সই হয়ে, এওর কাছ থেকে সই হয়ে, অ্যাকাউন্টস অফিসার এএফও সব সই হয়ে তারপরে আমার কাছে আসে। তো খরচা না করার কোনো জায়গা আছে নাকি? 1-2 কেসে আমি জেনেছিলাম যে ইউজিসি থেকে জয়েন্ট সেক্রেটারি আমাকে ফোন করেছিলেন, ফোন করে বলেছিলেন একজন ফিজিক্সের এক প্রফেসরের নাম করে যে তিনি এত টাকা নিয়েছেন কিন্তু আজ পর্যন্ত ইউটিলাইজেশন সার্টিফিকেট দেননি। আমি সঙ্গে সঙ্গে ওখান থেকে এএফওকে ফোন করি, এএফও ঘরে বসে আছেন এখানে, এএফওকে ফোন করে বলি যে ম্যাটারটা একটু খোঁজ করো, রেজিস্ট্রারকে ফোন করি যে ম্যাটারটা খোঁজ করুন, এটা তো আমাদের দুর্নাম হবে না। এর মধ্যেই ইন্টারনাল অডিট করে ভদ্রমহিলা তার কাগজপত্র জমা দিয়ে দিলেন। ম্যাডাম, কিন্তু আপনার কাছেই একটা কথা আমি কিছুক্ষণ আগে শুনছিলাম যে বরঞ্চ আপনারাই বেশ কিছু টাকা, সামান্য কিছু টাকা পেয়েছেন এবং তার মধ্যে ম্যাক্সিমাম টাকাটাই আটকে ছিল এবং আপনাকে তার জন্য কাঠখড় পোড়াতে হয়েছে অনেক। এটা এটা একটা দারুণ গল্প। এটা হচ্ছে রুষা, যেটা RUSA রুষা, এই রুষা 2.0। এই রুষাতে কলকাতা বিশ্ববিদ্যালয়কে ইউজিসি 50 crores নাকি দিয়েছিল। এটা মানে আমাদের কানে শোনা আর কি, 2018 সালে। এরপর সেখান থেকে ওরা টাকা ছেড়েছিল মাত্র 7.5 crores। 20 সালে সেই টাকাটা পায়। তারপরে কোভিড ইত্যাদি, যাই হোক আলটিমেটলি প্রায় অলমোস্ট 50,000 টাকা হাতে ছিল, বাদবাকি সব টাকা ইউনিভার্সিটি খরচা করে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিয়ে দেয়। আর নেই টাকা, আর টাকা দেয়ও নি স্টেট গভর্নমেন্ট। ইউজিসি যে টাকাটা দেয় রুষা, সেটা থ্রু স্টেট গভর্নমেন্ট আসে। এর মধ্যে একদিন হঠাৎ করে ইউজিসি থেকে ফোন আসে যে ম্যাডাম আপনাকে একটা অনলাইন মিটিংয়ে থাকতে হবে। তা আমি রুষার কোঅর্ডিনেটর এখানে আমাদের আছে শুভময় কিস্কো, ওকে বললাম তুমি আমার সাথে বসো মিটিংয়ে, আরও রেজিস্ট্রারকেও নিয়ে এলাম, আরও আমাদের বাকি অফিসারদেরও নিয়ে নিলাম। ওখান থেকে ওরা আমাকে ওদের ওই অনলাইনে সব ইউনিভার্সিটিকে ধরেছে এবং ভিসিকে থাকতেই হবে। আর আমি তখন রুষার কিছুই জানি না, মানে সবে সদ্য এসে রুষাটা অন্তত দেখি না, কিন্তু আমাকে জেনে বুঝে নিতে হলো। এবারে বলছে যে আপনারা 50 crores আপনাদের দেওয়া হয়েছে, আপনারা খরচা করেননি। অনলাইনে বলছে, অভিযোগ করছে। কারা করছে? দিল্লি থেকে করছে জয়েন্ট সেক্রেটারি। আমরা তখন ওখান থেকে বলতে বাধ্য হই যে 50 crores আমরা পাইনি, আমরা মাত্র 7.5 crores পেয়েছি। তাহলে 42.5 crores আমাদের কোথায় গেল? আমি দেখছি অনলাইনে ওরা বলছে প্লিজ নোট ইট, তার পিএকে বলছে। এরপর অদ্ভুত ব্যাপার, স্টেট গভর্নমেন্ট থেকে মাঝে মাঝে শুভময় কিস্কুর কাছে ফোন আসতে লাগলো যে আমরা মিটিং অ্যাটেন্ড করছি কিনা, ম্যাডাম মিটিং অ্যাটেন্ড করছেন কিনা ইত্যাদি, অকারণ খোঁজ খবর, কি কথা জিজ্ঞেস করেছে, কি আমরা বলেছি এইসব। এরপর যেটা হলো 2-3টে অনলাইন মিটিংয়ের পরে ইউজিসি আমাকে ডেকে পাঠালো দিল্লিতে। এবার আমি একা যাব না, এবার আমি শুভময় কিস্কুকে নিয়ে যাব। তো ও আমার সঙ্গে গেল। যাওয়ার পরে
গিয়ে ওখানে আমরা যখন যাচ্ছি তখনও কিন্তু স্টেট গভর্নমেন্টের ওখান থেকে কেউ কেউ অফিসিয়ালসরা ফোন করে, শুভময়কে, আমাকে ফোন করে না, শুভময়কে ফোন করে বলছে তোমরা যাচ্ছেন কেন, আমরা তো আপনাদের যেতে বলিনি। ম্যাডামও যাচ্ছেন কেন, আমরা তো যেতে বলিনি। তখন সেই অফিসার, সেই দায়িত্বে আছে যে, সে বলছে যে আপনারা যেতে বলেননি জানি তো, কিন্তু ইউজিসি ডেকেছে, আমাদের যেতেই হবে। আমাদের ইউজিসি তো আমাদের কোর্সগুলোকে সমস্ত রিকগনিশন তো ইউজিসির। গেলাম, বিরাট বড় মিটিং, সারা ইন্ডিয়া থেকে সমস্ত ইউনিভার্সিটি এসছে। ওইখানে এবার PM উষা বলে আরেকটা প্রজেক্ট শুরু হচ্ছে। PM মানে প্রাইম মিনিস্টার, PM উষা একটা অ্যাব্রিভিয়েশন, উচ্চশিক্ষা কিছু সামথিং। এবার তাতে 100 কোটি টাকা করে দেওয়া হচ্ছে এক একটা ইউনিভার্সিটি থেকে। আমি দেখছি যে আমাদের জন্য আলাদা জায়গাও রেখেছে, একদম ক্যালকাটা ইউনিভার্সিটি ভিসি লেখা টেখা জায়গা, কিন্তু মঞ্চে ডাকার সময় একবারও রাখছে না। এবার লাঞ্চ টাইমে আমি জিজ্ঞেস করলাম যে আমরা 100 কোটি টাকা পাবো না, এত বড় ইউনিভার্সিটি, ওল্ডেস্ট ইউনিভার্সিটি, সবাই নাম জানে। বললো যে না, আপনারা তো পাবেন না। কেন পাবো না? আপনাদের স্টেট গভর্নমেন্ট এই প্রজেক্টে সই করেনি। যখন একটা মিটিং ডাকা হয়েছিল আসেন উনি, সইও করেনি। তাহলে আমাদের ডাকলেন কেন? ডাকলাম রুষার ব্যাপারটার জন্য, PM উষারই আরেক নামের উষা, এবার PM উষাতে আরও বেশি টাকা দেওয়া হচ্ছে। অলমোস্ট অনেক ইউনিভার্সিটি পেয়ে গেল, আমরা পেলাম না। আমরা তখন বললাম যে আমাদের ওই বাকি টাকাটা একটু ছাড়ার ব্যবস্থা করুন না, পাইনি কেন দেখুন না, আপনারা অন্তত কিছু তো করুন। তখন ওরা ওটা খেয়াল করেছে। ফিরে আসার পরে বেশ কিছুদিন পরে আমাকে শুভময় কিসকো এসে বলছে যে ম্যাম, আমাদের না ওই বাকি টাকাটা দিয়ে দিচ্ছে। তা কত টাকা? বলছে 35 crores দেবে। আমরা গেছিলাম দিল্লিতে, তারই রেজাল্ট এলো, না হলে আমরা পেতাম না। এবার এই টাকাটা খরচা করার সময়সীমা 31 মার্চের মধ্যে, 26 সালের 31 মার্চ। সময়টা কতটা কমে গেল দেখো না। তো যাই হোক, আমরা খুব দ্রুত গতিতে তার প্ল্যান, প্রোগ্রাম, কিভাবে আমরা টাকাটা খরচা করতে পারি, এখনও মানে দেবে জানিয়ে দিয়েছে আর কি, তা ইত্যাদি সব কিছু আমরা সাজিয়ে ফেলেছি। আমরা আমাদের অফিস প্রফেসরদের সবাইকে ডেকেছি, আরেকবার ডাকবো প্রত্যেকের কাছে, যাতে আমরা মানে টাকাটা যাতে চুরি না হয়, অন্যায়ভাবে খরচা না হয়, অথচ ওদের বেঁধে দেওয়া সিস্টেমের মধ্যে দিয়ে খরচা করতে হবে, কিন্তু খুব চাপের, কিন্তু চাপটা অ্যাকসেপ্ট করেছি। তো আমাদের ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি হয়ে গেল যে 100 কোটি টাকার একটা যে বড় ফান্ডিং, সেটা মিস হয়ে গেল, একদম মিস হয়ে গেল। এবং শুধু রাজ্য সরকারের গাফিলতিতে, যে গাফিলতি শুধু না, রাজ্য সরকার মানে আমি জানি না কোন পরিকল্পনা, যাদবপুর ইউনিভার্সিটি ওখানে গিয়েছিল, একই রকম দুঃখ পাচ্ছে। আমি জানি না কেন এই কাজটা তারা কোন কারণে করলেন। অথচ দেখো ইউজিসি এনইপি প্রয়োগ না করলে ইউজিসি আমাদের ক্যান্সেল করে দেবে একদম পুরো, তখন তো এনইপি প্রয়োগ করতে হয়েছে, সরকারকে তো মেনে নিতে হয়েছে। কিন্তু এক্ষেত্রে 100 কোটি টাকার ক্ষেত্রে আমরা সেই টাকাটা মিস করে গেলাম। কি করা যাবে, কি বলবো বলো? আচ্ছা, এরপরে যে অভিযোগ সেটা হচ্ছে যে বহু আর্থিক সিদ্ধান্ত বেআইনিভাবে নেওয়া হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের এফডি ভাঙার ক্ষেত্রে অন্যায় উপায় মানে গ্রহণ করা হয়েছে বলে অভিযোগ। একদমই নয়, একটা এফডিও ভাঙা হয়নি, একটা এফডিও না, বরং আমি বলবো যে কি এফডি ছিল, কত অনুদানে, তো 168 বছরের ইউনিভার্সিটি, তার অনুদানের পরিমাণ কত হতে পারে ভাবতে পারছো না সেটা। এবং সেই এফডিগুলো কোথায় কিভাবে আছে সেগুলো কেউ মানে আমাদের অ্যাকাউন্টস অফিসারের মূলত জানা দরকার, তা তিনি জানেন না। আমি তারপরে আসার পরে তাকে বলেছিলাম, তারই প্রস্তাব ছিল এবং আমি ভীষণভাবে সমর্থন করি যে একটা টিম তৈরি করে দেওয়া, যে সব কিছুকে তুমি কম্পিউটারাইজ করে নাও, কত এফডি আছে, কি আছে, এটা জানা তো, একটা বিশ্ববিদ্যালয়ের প্রপার্টি, আর এরই যা ইন্টারেস্ট থাকে তাতে তো বিশ্ববিদ্যালয় চলে। তো এর স্যালারি এটা সরকার দেয়, বাকি তো অনেক খরচ, সেগুলো তো চলে এতে। আর আমাদের যে মাইনে, ছাত্রছাত্রীদের মাইনে মানে মিনিমাম মাইনে নেওয়া হয়, বাড়ানোও যায় না, অল্প বাড়ালেই ঝামেলা করে ছাত্ররা, সুতরাং করা হয় না। এই টাকাগুলোকে উল্টো নথিভুক্ত করা হয়েছে, ভাঙানো তো একেবারেই হয়নি, কোনো এফডি ভাঙানো হয়নি। যে কোনো অ্যাকাউন্টস অফিসারকে জিজ্ঞেস করতে পারো, এএফওকে জিজ্ঞেস করতে পারো, প্রয়োজন হয়নি তো ভাঙানোর। এবং আরও একটা খুব বিশ্রী অভিযোগ যে উচ্চশিক্ষা দফতরের অনুমোদন ছাড়াই অনৈতিকভাবে সমস্ত সিন্ডিকেট মিটিং আপনারা করছেন। না, এটা নিয়ম নয়। বিশ্ববিদ্যালয় অটোনোমাস বডি, সে সিন্ডিকেট
করবে, সিন্ডিকেট তার চালিকা শক্তি। আমি একটা গাড়িতে বসে আছি, তার ইঞ্জিন নেই, তার ব্যাটারি নেই, তা তো হতে পারে না। এটাই হচ্ছে চালিকা শক্তি, সিন্ডিকেট। সেই সিন্ডিকেট না হলে তো বিশ্ববিদ্যালয় চলবে না, তাই শাটডাউন করে দাও বিশ্ববিদ্যালয়। শুধু বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটুট একটা অর্ডিন্যান্সে লেখাই আছে সিন্ডিকেট তার চালিকা শক্তি। এবার সরকারের কাছে, গভর্নমেন্টের কাছে একটা ইনফরমেশন দেওয়া হয়, সবসময় দেওয়া হয়েছে। কোনো সময় তো গভর্নমেন্ট হচ্ছে আপনি এটা করবেন না, হয়তো জানিয়েছে, কিন্তু আমাদের এত পরীক্ষা হবে না তো, না হলে পরীক্ষা ডিসিশনও তো ওখান থেকে হয়। তো আমরা করেওছি এবং চলেওছে। এবং পরবর্তীকালে সরকারের নমিনি 3 জন নমিনি এখানে আছে, পাঠিয়েও দিয়েছেন তারা। সরকারের একজন হচ্ছে স্পেশাল অফিসার, একজন হচ্ছে ডিপিআই, আরেকজন হচ্ছে, এবং ওই 28 তারিখের পরীক্ষার আগের মিটিংটাতে, 28 তারিখ যে পরীক্ষা হবে তার আগের মিটিংয়েই তারা সবাই ছিলেন। আর অন্য সময় একজন তো থাকেনি, ওম প্রকাশ মিশ্র, হায়ার এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশন কাউন্সিলের সদস্য, মানে রিপ্রেজেন্টেটিভ। তাহলে রয়েছেন তো, তা বেআইনি কি? কোথায় বেআইনি? তারা তো মিটিং অ্যাটেন্ড করেন তো। ম্যাডাম, আপনি যেহেতু শিক্ষা জগতের একটা সর্বোচ্চ পজিশনে রয়েছেন, সেখানে দাঁড়িয়ে যে প্রশ্নটা আপনাকে এখন করতে চলেছি সেটা হয়তো আপনার পজিশনের থেকে অনেক নিচে, কিন্তু তারপরেই প্রশ্নটা না করে পারছি না, যে একদম স্কুল লেভেলের প্রশ্ন করছি। যে কাকদ্বীপের একটি স্কুলে ছাত্রদের সামনে হেডমাস্টার মশাইকে ধরে পেটানো হলো এবং তাকে হিড়হিড় করে টানতে নিয়ে গেল কে? স্কুলের পরিচালন সমিতির যারা সদস্য, তারা ওখানকার লোকাল পঞ্চায়েতেরও সদস্য, তারা হিড়হিড় করে তাকে টানতে এসডিও অফিস অবধি নিয়ে গেল এবং সেটা ছোট ছোট সুকুমারমতি ছাত্রদের সামনে তাদের শিক্ষককে, প্রধান শিক্ষককে নিগৃহীত করা হলো। আমাদের রাজ্যে শিক্ষার অবস্থা কি আমরা দেখতে পাচ্ছি? এখন শিক্ষকদের ছাত্রদের সামনে নিগৃহীত হতে হচ্ছে। এটা মানে কি বলবো, মানে এটা একেবারেই চূড়ান্ত জঙ্গল রাজ বলা যেতে পারে আর কি। মানে শিক্ষককে ছাত্ররা কতটা শ্রদ্ধা করে, মানে বাচ্চা ছাত্র হয়তো তার টাকা পয়সাও নেই, সেও দেখবে সকালবেলা উঠে শিক্ষক দিবসের দিন একটা ফুল পাতা এঁকে একটা কার্ড নিয়ে শিক্ষককে দেয়। আর প্রধান শিক্ষক মানে তো ঠিক অনেক বড় ব্যাপার। এই যে মানে যে পরিচালন সমিতিগুলোর মধ্যে অশিক্ষক লোকজন বসিয়ে রাখা হয়েছে এবং তারা একরকম লুম্পেন বলা যেতে পারে, এই লুম্পেন ছাড়া তো কিছু তো হতে পারে না, এবং তারা ফিজিক্যালি তাকে অ্যাসল্ট করছে। এটার নিন্দার কোনো ভাষা নেই এবং এগুলো বেড়ে যাচ্ছে দিনের পর দিন, কারণ পুলিশ প্রশাসন সম্পূর্ণভাবে ইনঅ্যাক্টিভ থাকছে, নীরব থাকছে, তারা নীরব থাকছে। আমি এর আগে একবার তোমাকেই বলেছিলাম কিনা জানি, বা অন্য কোনো চ্যানেলে, যে সরকারের রাজধর্ম পালন করা উচিত, এটাই নিয়ম। সরকার তার পুলিশ প্রশাসনকে বলবে যে অন্যায় করবে তাকে সাজা দাও। সেটা যদি তার রুলিং পার্টির লোককে অপরাধ করে পুলিশ তাকে সাজা দেবে, আবার যদি অন্য পার্টি করে তাহলে পুলিশ তাকে সাজা দেবে। কিন্তু পুলিশ দর্শকের ভূমিকায় বসে থাকলেও, কেন রুলিং পার্টির একজন ওই হিড়হিড় করে তাকে টেনে নিয়ে যাচ্ছে, পুলিশ কোনো ভূমিকা পালন করছে না। তো এটাকে কি রাজধর্ম বলে? এই ধরনের ঘটনা ঘটলে পরে একটা সমাজ ব্যবস্থা অচিরে ভেঙে পড়ে এবং ভেঙে পড়ছে, একেবারে ভেঙে পড়ছে। আর এখান থেকেই সাহস অর্জন করে ওই কলেজ স্ট্রিটের ইউনিভার্সিটির গেটে ওইভাবে গালাগাল দিতে পারে। অত্যন্ত দামি কথা একটা বললেন ম্যাডাম, যে সরকারের রাজধর্ম পালন করা উচিত, কিন্তু সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে সরকার রাজধর্মের চাইতে পরিবারতন্ত্রকে বেশি মানে জায়গা দিচ্ছেন এবং তার মানে একেবারে জ্বলন্ত প্রমাণ হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীর ভাতৃবধূ, তিনি রানী বিড়লা কলেজের মানে পরিচালন সমিতির মাথায় বসে রয়েছে, অথচ তার শিক্ষা দীক্ষার সঙ্গে বা এইসব বিষয়ের সঙ্গে কিন্তু দূর দূর পর্যন্ত কোনো সম্বন্ধ নেই। এটা শুধু একটা উদাহরণ না, অসংখ্য উদাহরণ দিতে পারি আমি। তুমি ভাবো না যে সাউথ ক্যালকাটা ল কলেজ, যেখানে একটি মেয়ে নিগৃহীত হয়েছে, একেবারে তোলপাড় রাজ্য রাজনীতি, সেখানের ওই সভাপতিকে অশোক দেব, তিনি কোন শিক্ষার সঙ্গে জড়িত? আবার ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজ, সেখানের মাথায় বসে আছে কে? রত্না চট্টোপাধ্যায়, রাজনৈতিক লোক। এরকম অসংখ্য অনন্ত, এবং এগুলোর জন্যই কি হয়, এগুলোকে প্ল্যান করে করা হয়, জানো তো। মানে আমি দেখেছি, মানে এটা উচিত কি? উচিতটা হচ্ছে যে একটা কলেজের পরিচালন ব্যবস্থার মাথায় থাকবে শিক্ষাবিদ, এটাই হওয়া উচিত। আমি শুনেওছিলাম মাঝে যে হাইকোর্ট বোধহয় এই ধরনের একটা রায় দেওয়ার দিকে যাচ্ছে, তারপরে জানি না কি হয়েছে, যে শিক্ষাবিদ থাকবে পরিচালন সমিতির মাথায়। তা না
সব নিজেদের কুক্ষিগত করে রাখার জন্য যে যখন রুলিং পার্টিতে এসছে, আমি শুধু তৃণমূলের কথা বলবো না, এর আগে সিপিএমের ক্ষেত্রেও আমি দেখেছি, কে হবে মানে সভাপতি না পার্টির লোক, এবং তার লেখাপড়া থাক জানা থাক না থাক। সুতরাং সেই কলেজগুলোতে কি হয়, আজকে রানী বিড়লা কলেজে যে ঘটনা ঘটেছে, তো তা সেগুলোই তো কারণ। ম্যাডাম, একটা ফাইনাল একটা কথা জিজ্ঞাসা করতে চাই, যে আজকে আপনি শিক্ষা জগতের একটা অত্যন্ত উঁচু জায়গায় বসে রয়েছেন এবং সেখান থেকে দাঁড়িয়ে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে কি পরিস্থিতি চলছে আজকে গোটা রাজ্যে, এবং আপনি যাদেরকে ডিল করেন বা আপনার মানে সামনে যেসব ছাত্রছাত্রীরা থাকে তারা রীতিমতো একটা এজে এসে গেছে, কিন্তু যারা একেবারে ছোট ছোট কুড়ি, তাদের শিক্ষার প্রথম থেকেই তো পুরো অঙ্কুরে বিনাশ হয়ে যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে পরবর্তীকালে এই বিশাল ইউনিভার্সিটি, এই মানে নামজাদা ইউনিভার্সিটি, তার ওপরে কি প্রভাব পড়তে চলেছে? অনেক প্রভাব পড়বে। এমনকি তুমি যে ওই কুড়ি ফুটবে ফুল হয়ে কবে আসবে বিশ্ববিদ্যালয়ে, আগেই তোমাকে যেটা বলতে পারি, এই বছরে যে ওবিসি নিয়ে যে ঘটনাটা ঘটলো, মানে এত, যেমন ধরো দুর্নীতি, অযোগ্য টিচারদের জন্য যোগ্য টিচাররা পথে চলে গেল, তাদেরকে আবার কাঁদতে কাঁদতে পরীক্ষা দিতে বাধ্য করলো, বেশ কিছু জন তো পরীক্ষা দিল, বাধ্য হলো, কাঁদছে, আমি দেখেছি। ভাবা যায় না, মানে সভ্যতার, মানে সভ্য দেশে যে ধরনের ঘটনা ঘটতে পারে এটা ভাবা যায় না। আবার দেখো ওবিসি নিয়েও এত জল মেশানো সমস্ত ওবিসি রিপোর্টিং করা হয়েছিল, যার ভিত্তিতে একেবারে ইনজাংশন ইত্যাদি ইত্যাদি করে বিষয়টা গিয়ে এমন এক জায়গায় দাঁড়ালো যে ভর্তি বন্ধ হয়ে রইল, দীর্ঘদিন ধরে ভর্তি বন্ধ। এখন যে ভর্তিটা চালু হলো তাতে রেসিডুয়াল পার্টটা এসছে, বুঝতে পারছো তো, মানে বেশিরভাগ ভালো ছাত্রছাত্রীরা যারা যাদবপুরে ইঞ্জিনিয়ারিং পড়তে চায়, যারা ধরো তোমার কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়তে চায়, তারা অনেকেই অন্য জায়গায় চলে গিয়েছে। চলে যেতে, যাদের বাবা মার পয়সা আছে তারা তো প্রাইভেট জায়গায় চলে যাবেই, যাবে না বলো? তাদের বাবা মা ভাববে যে জীবনটা তার নষ্ট হোক। এখন যারা রয়ে গেছে তারা হচ্ছে একমাত্র তারাই যারা পড়াশোনায় খুব একটা ভালো নয়, সাধারণ, তারাই থেকে গেছে, আর যাদের পয়সা কড়ি নেই তারা থেকে গেছে। আমরা বাধ্য হচ্ছি তাদের নিতে। কোথায় গিয়ে ছাপটা পড়লো দেখো, বিশ্ববিদ্যালয়ে মানে হাই স্ট্যান্ডার্ডের মানুষগুলো অত্যন্ত মানে জীবন দিয়ে পড়ায়, হাই স্ট্যান্ডার্ডের মানুষগুলো, সেখানে পড়তে আসছে কারা? এলো এবারে ওই কাচি কুচিয়ে কিছু যত ভর্তি করা যায়, কোনো মানে ডেট করছে, দেখছো সরকারও করছে, আজ লাস্ট ডেট, আবার দেখছে সিট ভর্তি হচ্ছে না, আবার লাস্ট ডেট এই করছে, যে সেন্ট্রাল পোর্টাল। আমাদেরও তাই পোস্ট গ্রাজুয়েটে করতে হয়েছে, ডেট কিছু কিছু করে আমরা ছেড়ে ছেড়ে যতটা পারা যায় ভর্তি করা। কিন্তু ক্ষতি কোথায় হয়ে গেল দেখলে তো, ক্ষতিটা হয়ে গেল। ক্রিমটা তো চলে গেছে অলরেডি। ব্যবস্থা, একটা সরকার, একটা রাষ্ট্র যদি জনমুখী না হয়, সৎ না হয়, স্বচ্ছতার সাথে না চালায়, রাজধর্ম পালন না করে, সর্বক্ষেত্রে তার ছাপ পড়বে। শিক্ষায় পড়বে, স্বাস্থ্যে পড়বে। তো আমরা টিভিতে দেখতে পাই যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস বলে যে ওষুধের কোম্পানি, সমস্ত ভেজাল ওষুধে মানুষ মরে যাচ্ছে, আর তারই প্রতিবাদ করতে গিয়ে খুন হয়ে যাচ্ছে, রেপড হয়ে যাচ্ছে। আমরা সেই ঘটনাগুলো জানি। রোগী গভর্নমেন্ট হসপিটালে ভর্তি হয়, আমাদের সবারই ধারণা আছে গভর্নমেন্ট হসপিটালে ভালো ডাক্তাররা আছেন, তো ওষুধগুলো সমস্ত ভেজাল দিলে ডাক্তার তো অপারেশন করেছেন, ওষুধ খারাপ, সর্বক্ষেত্রে ছাপ পড়ছে। একটা রাষ্ট্রযন্ত্র যদি এতটা খারাপ হয় না, সব ক্ষেত্রে ছাপ পড়বে। তাহলে কি এটা স্বীকার করছেন যে আমাদের রাজ্যে এখন মাৎসন্যায় চলছে? একদমই তাই চলছে, একদমই চলছে। এবং এটা যদি তুমি বলো যে আগে খুব ভালো চলেছে, না, আগেও চলেছে, আগেও অত্যন্ত স্বজন পোষণ, দুর্নীতি সব চলেছে, কিন্তু এখন একেবারে নখদন্ত বার করে ফেলা হয়েছে।